नमस्कार प्रिय बियार আপনারা দেখছেন খবর তরঙ্গ। সারা দেশে মোদি হাওয়া পিকে হয়েছে, সেটা নির্বাচনের আগে থেকেই জানা গিয়েছিল, কিন্তু সেটা বিজেপি বুঝতে পারেনি, জানতেও পারেনি। যার কারণে মোদি কি গ্যারান্টি নামে বিকশিত ভারতের নামে একটা প্রচারের ঝড় তুলেছিল বিজেপি, কিন্তু তলে তলে কিন্তু মোদি হাওয়া পিকে হয়েছিল। সেই সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতাও বিজেপির বিপক্ষে গিয়েছে, যার কারণে বিজেপি লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং 240 আসনে নেমেছে। সের আজ কিন্তু অসমে লেগেছে কিনা সেটা অন্ততপক্ষে ফলাফলের আসনে বোঝা যাচ্ছে না, কেননা গত লোকসভা নির্বাচনের যে 9টি আসন পেয়েছিল সেগুলোই রয়ে গেছে বিজেপির। কিন্তু অসমে কিন্তু একটা নতুন ইঙ্গিত দিয়ে গেল লোকসভা নির্বাচন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব। সেই নতুন ধারা কি? একটা আওয়াজ উঠেছিল যে অসমে কংগ্রেস এবার সাফ হয়ে যাবে, এরকম একটা আওয়াজ উঠেছিল বিজেপির তরফ থেকে, বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে, এবং টার্গেটও দেওয়া হয়েছিল, কিন্তু সেটা হয়নি। বরং কংগ্রেস 3টি আসনে জয় নিয়ে এখনও টিকে রয়েছে এবং ময়দান যে তারা ছাড়ছে না সেটার ইঙ্গিত রয়েছে। এখানেই তাৎপর্যপূর্ণ বিষয় যে ধুবড়ী আসন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের গড় হিসেবে ধরা হয়ে গিয়েছিল, সেখানেই কিন্তু বদরুদ্দিন আজমল হেরে গেলেন। সবেদন নীলমণি ছিল লোকসভা আসনে বদরুদ্দিন আজমল, এবং তিনিই ছিলেন সেখানকার সদ্য প্রাক্তন লোকসভা সাংসদ, কিন্তু তিনি হেরে গেলেন কংগ্রেসের কাছে। কংগ্রেসের রকিবুল হোসেন রাজ্যের মধ্যে সবথেকে বিশাল ব্যবধানে বদরুদ্দিন আজমলকে হারিয়েছেন। নির্বাচন চলা অবস্থায় একটা হাওয়া বোঝা গেছিল যে মুসলিম ভোট এআইইউডিএফ থেকে সরে গেছে এবং তারা কংগ্রেসকে ভোট দেবেন। সেটাই কিন্তু ফলাফলের নির্বাচনের পর পরিষ্কার হয়ে গেছে, কেননা ধুবড়ী, বরপেটা, নগাঁও, করিমগঞ্জ এই 4টি আসন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল ইউডিএফের কাছে, এবং 4টি আসনেই তারা প্রার্থী দিয়েছিল। করিমগঞ্জে পারুল ইসলাম এবং নগাঁওয়ে আমিনুল ইসলাম হেরে গেছেন, ধুবড়ীতেও হেরে গেছেন, বরপেটায়ও আসনটি পায়নি, সেখানে অগপর ফণীভূষণ চৌধুরী জিতে গেছেন। আর কোকরাঝাড় থেকে জিতেছে ইউপিপিএল দলের। তাই 11টি আসন বিজেপি জোট পেয়েছে। এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে যোরহাট আসনে গৌরব গগৈ জিততে পেরেছেন কংগ্রেসের হয়ে, তাই 3টি সিট কংগ্রেস পেয়েছে এই লোকসভা নির্বাচনে আসাম থেকে। যোরহাট, ধুবড়ী এবং নগাঁও থেকে। স্বাভাবিকভাবেই নগাঁও, ধুবড়ী, বরপেটা এবং করিমগঞ্জ যেহেতু
মুসলিম অধ্যুষিত লোকসভা আসন ছিল, তাই সেখানে ইউডিএফ খুব আশায় ছিল যে সেখান থেকে তারা বাজিমাত করবে। কিন্তু মুসলিম ভোট যে ইউডিএফ দল থেকে সরে গেছে তার ইঙ্গিত দিয়ে গেল লোকসভা নির্বাচন। একেবারে সাফ করে দিল ইউডিএফকে। সমবেদন নীলমণি ধুবড়ীর যে সাংসদ ছিলেন বদরুদ্দিন আজমল, যাকে অন্যতম মুখ বলা হতো, তিনিই কিন্তু হেরে গেলেন। তাই ইঙ্গিতটা পরিষ্কার হয়ে গেছে যে আগামী বিধানসভা নির্বাচনে ইউডিএফ হয়তো আর ধারে কাছেও থাকবে না যে অঙ্কে তারা আসামে রাজনীতিটা করছিল। অন্যদিকে সেই ভোট ব্যাংক কিন্তু কংগ্রেসের দিকে ট্রান্সফার হয়ে গেছে, একেবারে পরিষ্কার বলে দেওয়া যায়। অন্যদিকে অনেকে হইচই করছেন যে উজান আসমে জোরহাটে গৌরব গগৈ জেতায়। কংগ্রেসের যে অস্তিত্ব রয়েছে সেটাই বোঝা যাচ্ছে এবং তাদের ভোট বাড়ছে। এটা কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, কিন্তু এটাও সত্যি যে গৌরব গগৈ কিন্তু ছোটোখাটো নাম নয়, তিনি রীতিমতো একটা বড় নাম এবং তার একটা পলিটিক্যাল লিগেসি রয়েছে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং 3 বারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র। তার একটা বড় ইমেজ রয়েছে এবং একটা দাপট রয়েছে। সেই দাপটের জুড়ে তিনি যে জিততে পেরেছেন সেটা বলাই বাহুল্য। আর তিনি যে ওজনদার নেতা সেটা তিনি জিতে আসার মাধ্যমে প্রমাণও করে দিলেন। অন্যদিকে আমরা লোকসভা নির্বাচনে এটাও দেখতে পেয়েছি যে অসমে যে ভোট হয়েছে তাতে কিন্তু সারা দেশে লোকসভা নির্বাচনে বিজেপির যেভাবে ভোটে অবনমন হয়েছে সেটা সেই ধারাটা কিন্তু অসমে রয়েছে। এখানে হিমন্ত বিশ্ব শর্মার মুখ কিন্তু কাজে আসেনি, এসেছে নরেন্দ্র মোদীর মুখ। আর নরেন্দ্র মোদীর মুখ নিয়ে সারা দেশে বিজেপি লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েছিল, কিন্তু সেই মুখ যে দেশের একটা বৃহৎ অংশ আর চাইছেন না সেটা কিন্তু পরিষ্কার। যার কারণে 303 আসন থেকে এক ধাপে 240 আসনে নামিয়ে দিয়েছেন দেশের জনতা। তাই নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা কমেছে সেটাকে কিন্তু অসমেও প্রভাব পড়েছে বলা যায়। যার কারণে হিমন্ত বিশ্ব শর্মার মুখকে সামনে রেখে অসমে নির্বাচন হয়েছে লোকসভার সেটা কোনো অবস্থায় বলা যায় না। এবং লোকসভা নির্বাচনে অসমের মানুষ হিমন্ত বিশ্ব শর্মাকে সামনে রেখে ভোট দিয়েছেন সেটাও বলা যায় না, বরং নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই লোকসভা নির্বাচনে অসমের মানুষ ভোট দিয়েছেন। যার কারণে প্রতিষ্ঠান বিরোধিতা এবং নরেন্দ্র মোদীর হাওয়া যে পিকে হয়েছে সেটাই কিন্তু অসমের ক্ষেত্রে কার্যকরী হয়েছে লোকসভা নির্বাচনে। যার কারণে বিজেপির 1% ভোট কমেছে অসমেও। এই দুটি ইঙ্গিত কিন্তু দিয়েছে। লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনে যে একটা তফাৎ রয়েছে সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেছে লোকসভা নির্বাচন। এও ইঙ্গিত দিয়ে গেল লোকসভা নির্বাচন যে ইউডিএফ যে অস্তিত্ব নিয়ে এতদিন রাজনীতিটা করছিল সেটা কিন্তু পিকে হয়ে যাচ্ছে। যার কারণে ইউডিএফের অস্তিত্ব সংকটেই বলে দেওয়া যায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ ইউডিএফ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেটা ধুবড়ীতে বদরুদ্দিন আজমলের হাট থেকে পরিষ্কার হয়ে গেছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে হয়তো মুখোমুখি সমর হতে পারে গৌরব গগৈ এবং হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে। এটা এখন থেকে পরিষ্কার বলে দেওয়া যায়। এখন গৌরব গগৈ অসমে কতটুকু কংগ্রেসকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে পারেন এবং সাংগঠনিক স্তরে আরও কতটুকু
তৃণমূল স্তরে যেতে পারেন, তার উপর নির্ভর করবে কিন্তু কংগ্রেসের আগামী বিধানসভার ভাগ্য। না হলে কিন্তু বিধানসভায় হিমন্ত বিশ্ব শর্মার মুখটা কিন্তু উঠে আসবে। আর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে কাজ করে যাচ্ছেন এবং জাতীয় স্তরে যেভাবে উঠে আসেন, তাতে কিন্তু তার নেতৃত্ব আরও শক্তিশালী হচ্ছে। এতে এখন যে লোকসভা নির্বাচনের হাওয়া অসমে রয়েছে, সেটা কিন্তু বিধানসভা নির্বাচনে থাকবে না। এটা কংগ্রেস নেতৃত্বকে কিন্তু পরিষ্কার বুঝে নেওয়া উচিত। না হলে কিন্তু যে 3টি আসন নিয়ে কংগ্রেস সান্ত্বনা পেয়েছে, এর থেকে কিন্তু বেশি এগোতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।